नमस्कार आमी सौमी तोमादेर सकलके सहज नार्सिंगे स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आजके आमरा मेंटल हेल्थ नार्सिंग बा साइकियाट्रिक नार्सिंगेर टपिक क्राइसिस एटा निये आलोचना करब। क्राइसिस ओयार्डटार साथे किन्तु आमरा सकलेई परिचित, आमरा प्रत्येकेई कखनो ना कखनो क्राइसिस ओयार्डटा व्यवहार करे थाकि। क्राइसिस माने कि तोमरा सबाई जानो जे कोनो एकटा धरो आमरा जखोनी केउ कोनो विपदे पड़ि बा कोनो प्रब्लेमे पड़ि कोनो संकटे पड़ि যাই বলো না কেন তখন আমরা কি বলি আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমরা ক্রাইসিসে পড়েছি। তো ক্রাইসিস জিনিসটা আসলে কি সেটা আমরা পুরোটা আজকে জানবো। ফার্স্টে কি ইন্ট্রোডাকশন। Crisis can be viewed as an integral component of everyday life situation। আমাদের প্রত্যেক দিনের যে জীবনযাপন তার কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ক্রাইসিস। মানে এটা আমরা আমাদের জীবন থেকে কিন্তু বাদ দিতে পারবো না, ক্রাইসিস জীবনে থাকবে এবং সেটাকে ওভারকামও করতে হবে। A crisis may influence পিপলস লাইফ ইন ডিফারেন্স ওয়ে। ক্রাইসিস কিন্তু মানুষের জীবনকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন ধরো একটা মানুষ কোনো একটা ক্রাইসিসে পড়ার আগে তার জীবনটা যেভাবে চলছিল, তার লেভেল অফ ফাংশনিংটা যেরকম ছিল, সে কিন্তু যখনই একটা কোনো বিপদে পড়লো, কোনো একটা ক্রাইসিসে পড়লো, তখন কিন্তু তার সেই ফাংশনিং লেভেলটা কমে যেতে পারে আগের থেকে। আবার কেউ কেউ কিন্তু সেইটাকে মেনটেন করে, ক্রাইসিসটাকে মেনটেন করে ওভারকাম করে কিন্তু সে আগে যেরকম ফাংশন করতো, কাজ করতো, সে একই রকম থেকে যেতে পারে সেটাকে যদি তার ক্ষমতা থাকে। আবার কারোর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়, কোনো মানুষ কোনো একটা ক্রাইসিসে পড়লো, কোনো একটা সমস্যায় পড়ে সে সেইটা থেকে শিক্ষা নিল, সেই ক্রাইসিসটা থেকে সে কিভাবে ওভারকাম করা যায় বা আগে কোনো ক্রাইসিসে পড়েছিল তখন সে কিভাবে ওভারকাম করেছিল, তো সেইটা থেকে সে স্কিল, সেই স্ট্রেংথটা বা কিভাবে ওভারকাম করা যায়, সেই কোপিং মেকানিজম এইগুলো শিখে কিন্তু তার ফাংশনিং লেভেলটা আগের থেকে অনেক বেটার করতে পারে, বেশি ইমপ্রুভ করতে পারে। তো বিভিন্ন জনের জীবনকে ক্রাইসিস বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে। Intervention at a crisis is extremely important to prevent mental illness. Mental illness prevent করার জন্য কিন্তু ক্রাইসিসটা ইন্টারভেনশন, সেটাকে ওভারকাম করার চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরো একটা যদি প্রবলেম অনেক দীর্ঘদিন ধরে একটা মানুষ যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, তো আস্তে আস্তে সে মনোবল হারিয়ে ফেলার ফলে কি হয়, তার সেই যে হ্যান্ডেল করার যে ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। তাই জন্য ক্রাইসিসটা ওভারকাম করার চেষ্টা করাটা খুব দরকার। নেক্সট হচ্ছে ডেফিনেশন। 1982 সালে টেলর কি ডেফিনেশন দিয়েছিল ক্রাইসিসের, চলো দেখা যাক। ক্রাইসিস ইজ এ স্টেট অফ ডিসইকুইলিব্রিয়াম। এটা একটা স্টেট অফ ডিসইকুইলিব্রিয়াম মানে ভারসাম্যহীনতা, একটা স্টেট রেজাল্টিং ফ্রম দ্য ইন্টারাকশন অফ অ্যান ইভেন্ট with the individuals or families coping mechanism which are inadequate to meet the demands of the situation combined with the individuals or families perception of the meaning of the event। কারণ ধরো কোনো একটা ফ্যামিলি বা কোনো ইন্ডিভিজুয়াল যাই বলো না কেন, সবার কোনো একটা ডিমান্ড থাকে, কোনো একটা সিচুয়েশনে ধরো কোনো একটা ডিমান্ড আছে, তো সেই ডিমান্ডটা সে ফুলফিল করতে পারছে না, সে একটা বাধা পাচ্ছে, তার অবস্টাকলস আসছে, তো সেই ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত কোনো কারণে সে যখন সেটা ফুলফিল করতে পারছে না, সেই স্টেটে সেই সময়টায় তার মধ্যে কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, সে ডিমান্ডটা ফুলফিল করতে চাইছে কিন্তু পারছে না। তো সেই ডিসইকুইলিব্রিয়াম, সেই ভারসাম্যহীনতা যেই টাইমটা তৈরি হচ্ছে, সেই স্টেটটাকে বলা হচ্ছে ক্রাইসিস। ডেফিনেশনটা কিন্তু সবসময় যখন এক্সামে ডেফিনেশন লিখতে দেবে, ডেফিনেশনটা পুরোটা কিন্তু রাইটার মানে ধরো যে ডেফিনেশনটা দিয়েছে, এটা যেমন টেলর দিয়েছে, তো যার ডেফিনেশন লিখবে তার কিন্তু মানে ধরো তুমি কোনো একটা কোশ্চেন নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, মানেটা বুঝে তুমি নিজের ভাষায় লিখতে পারো, কিন্তু ডেফিনেশন সবসময় তোমাকে যেটা লেখা থাকবে পুরো সেটাই লিখতে হবে, তুমি সেটা নিজের মতো করে কিন্তু লিখতে পারবে না। নেক্সট আমরা কি জানবো, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রাইসিস প্রননেস। তো কাদের ক্ষেত্রে ক্রাইসিসটা বেশি হতে পারে, তো সেটা 1985 সালে হেনরিক্স কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে গেছিল যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তো সে ক্রাইসিসের প্রতি বেশি প্রন।
সেগুলো কি? ডিসস্যাটিসফ্যাকশন উইথ এমপ্লয়মেন্ট অর ল্যাক অফ এমপ্লয়মেন্ট, হিস্ট্রি অফ আনরিজলভড ক্রাইসিস, আগে ক্রাইসিসে পড়েছিল কিন্তু সেই ক্রাইসিসটা সে সলভ করতে পারেনি, সেরকম যদি হিস্ট্রি কারোর থাকে, বা হিস্ট্রি অফ সাবস্টেন্স অ্যাবিউজ, পুয়ার সেলফ এস্টিম, superficial relationship with others, difficulty in coping with everyday situation বা aloofness and lack of caring, এইগুলো থাকলে সে তার ক্রাইসিসে পড়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে টাইপস অফ ক্রাইসিস। আমাদের ক্রাইসিস তিনটে টাইপসের হয়। ফার্স্ট ম্যাচুরেশনাল ক্রাইসিস, সেকেন্ড সিচুয়েশনাল ক্রাইসিস অ্যান্ড থার্ড হচ্ছে সোশ্যাল ক্রাইসিস। তো প্রত্যেকটা টাইপস আমরা এবার কি সেটা জানবো। ম্যাচুরেশনাল ক্রাইসিসে কি বলছে? এ ম্যাচুরেশনাল ক্রাইসিস ইজ এ স্টেজ in a person's life where adjustment and adaptation to new responsibilities and life patterns are necessary. এটা জীবনের এমন একটা স্টেজ যেই স্টেজে তোমাকে জীবনে মানে জীবনধারা, লাইফ প্যাটার্ন বা জীবনে তোমাকে অনেক নতুন নতুন রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, সেইগুলোকে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে এবং সেগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। যে সেগুলোর সাথে অ্যাডজাস্ট, নিউ রেসপন্সিবিলিটি এগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিল, অ্যাডাপ্ট করে নিল, সে ক্রাইসিসে পড়লো না, কিন্তু সে যদি সেগুলো অ্যাডাপ্ট করতে না পারে, সেগুলোর সাথে মানিয়ে নিতে না পারে, তখন যে ক্রাইসিসটা তার জীবনে তৈরি হয় সেই স্টেজে, সেটাকে বলা হচ্ছে ম্যাচুরেশনাল ক্রাইসিস। The transition point where individuals move into successive stage often generate disequilibrium. তো সেই পয়েন্টটা যখন মানুষের জীবনটা একভাবে চলছিল কিন্তু কোনো নতুন দায়িত্ব আসার ফলে তার জীবনটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই স্টেজে সেই মুহূর্তে ডিসইকুইলিব্রিয়াম, যে ভারসাম্যহীনতাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ম্যাচুরেশনাল ক্রাইসিস। Individuals are required to make cognitive and behavioral changes and to integrate those physical changes that accompany development. তো মানুষটাকে সেই ক্রাইসিসটা মেনটেন করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য বা ওভারকাম করার জন্য তার থিঙ্কিং প্রসেস বলো, তার কগনিটিভ যে সমস্ত জিনিসগুলো বা বিহেভিয়ার, তার ফিজিক্যাল সমস্ত চেঞ্জেস করতে হবে। The extent to which individuals experience success in the mastery of these tasks depend on previous successness, availability of support system, influence of role models and acceptability of new role by others. একটা মানুষ ম্যাচুরেশনাল ক্রাইসিসে পড়লে সে সেটাকে কতটা ওভারকাম করতে পারবে বা কতটা ভালোভাবে ওভারকাম করতে পারবে, সেটা কিন্তু এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। মানে আগে সে একটা প্রবলেমে পড়েছিল, সে সেটাকে কিভাবে সলভ করেছে বা সে অন্যদের থেকে কিভাবে সাপোর্ট পাচ্ছে বা তার অ্যাকসেপ্ট করার ক্ষমতা কতটা, এইগুলোর উপর ডিপেন্ড করবে। এক্সাম্পল কি ম্যাচুরেশনাল ক্রাইসিসের? অ্যাডোলেসেন্স, ম্যারেজ, পেরেন্টহুড, মিড লাইফ, রিটায়ারমেন্ট, মানে জীবনের এমন এমন পর্যায়ে মানে যেখানে তার জীবনের নতুন দায়িত্ব আসছে। অ্যাডোলেশন, একটা বাচ্চা থেকে যখন সে অ্যাডোলেশন স্টেজে যাচ্ছে, তার লাইফ প্যাটার্নটা কিন্তু পুরোটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জীবনে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে। তো সেইটার সাথে সে কিভাবে মানে মানিয়ে নিতে পারছে। বা ম্যারেজ, একটা মানুষ অবিবাহিত ছিল, সে যখন বিয়ে করলে অনেক নতুন দায়িত্ব আসে জীবনে, মানে প্রচুর নতুন রেসপন্সিবিলিটি আসতেই থাকে। মানে একটা মেয়ে ধরো একটা বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, একটা বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে তার লাইফ প্যাটার্নটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে সেটাকে নতুনভাবে সেটার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে তখন। বা একটা যখন কেউ নতুন বাবা মা হয়, পেরেন্টহুড, একটা বাচ্চার দায়িত্ব নিতে হয়, কত কিছু জীবনে পরিবর্তন আসে। বা মিড লাইফ, রিটায়ারমেন্ট, একটা মানুষ রিটায়ার হচ্ছে, তার আগে তার কাজের জীবন একটা অন্যরকম ছিল, হঠাৎ করে সে রিটায়ার হয়ে যাওয়ার পর বাড়িতে ধরো তার কোনো অফিস যাওয়া নেই, কাজ নেই, তো তার জীবনটা চেঞ্জ হচ্ছে না। তো এই সমস্ত টাইমে যেই ক্রাইসিসের মধ্যে আসে সেইগুলোকে আমরা বলবো ম্যাচুরেশনাল ক্রাইসিস। নেক্সট হচ্ছে সিচুয়েশনাল ক্রাইসিস। A situational crisis is one that is precipitated by an unanticipated stressful event that creates disequilibrium by threatening one's sense of biological, social or psychological integrity. এখানে কি হচ্ছে? প্রিসিপিটেটেড মানে হচ্ছে দ্রুতভাবে, হঠাৎ করে হচ্ছে, বাই, আর অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে অপ্রত্যাশিত।
তো অপ্রত্যাশিতভাবে ধরো কিছু স্ট্রেসফুল ইভেন্ট, এমন কোনো ঘটনা যেগুলো তুমি আশা করোনি, অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে যদি জীবনে ঘটে যায়, তখন যেই মানুষের মধ্যে তার ইমোশনাল বলো, বায়োলজিক্যাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল সব রকম চেঞ্জেস আসছে, মানে সে পরিবর্তন যে আসছে, সেইটাকে বলা হচ্ছে সিচুয়েশনাল ক্রাইসিস। এক্সাম্পল যেমন কি ধরো প্রিম্যাচিওর বার্থ বা ডেথ অফ এ লাভড ওয়ান, ফিজিক্যাল আর মেন্টাল ইলনেস, ডিভোর্স, চেঞ্জেস ইন জিওগ্রাফিক লোকেশন, পুয়ার পারফরমেন্স ইন স্কুল এক্সেট্রা। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো কারোর কাছের একজন মারা গেছে, সে আশা করেনি তার কাছের মানুষটা হঠাৎ করে মারা যাবে, কিন্তু হঠাৎ করে মারা গেছে। তো সেই সিচুয়েশনে সে যেই মেন্টালি বা তার সব রকম জীবনে যে পরিবর্তনটা আসছে, সেই সিচুয়েশনের সাথে সে যদি মানিয়ে নিতে না পারে, বা সেই সময় যে ক্রাইসিসটা সেটা, বা ধরো ডিভোর্স, কেউ তো আর বিয়ে করার আগে জানে না যে আমার ডিভোর্স হবে, হঠাৎ করে ধরো ডিভোর্সটা হলো, তো সেই টাইমে যে ক্রাইসিসে পড়ছে সেইগুলো আমার সিচুয়েশনাল ক্রাইসিস, এটা বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে সোশ্যাল ক্রাইসিস। সোশ্যাল ক্রাইসিস ইজ অ্যাক্সিডেন্টাল, আনকমন অ্যান্ড unanticipated and result in multiple losses and radical environmental change. সোশ্যাল ক্রাইসিসটা কিন্তু আমার অ্যাক্সিডেন্টাল এবং খুব আনকমন, যেটাতে আমার কিন্তু হারানোর সম্ভাবনা অনেক কিছু, রেজাল্টে আমি অনেক কিছু মানুষ হারায়, ঠিক আছে, এবং এটাও অপ্রত্যাশিত। এক্সাম্পল যেমন যে কোনো ন্যাচারাল যে ডিজাস্টার, কেউ তো ন্যাচারাল ডিজাস্টার গুলো হবে জানে না, হঠাৎ করে আচমকা হয়ে যায়, আর খুব আনকমন জিনিসটা, যেমন ধরো হঠাৎ করে কোথাও বন্যা হলো, ভূমিকম্প হলো, যুদ্ধ হলো, তো এই জিনিসগুলো আমার হচ্ছে সোশ্যাল ক্রাইসিস, যেটা সবাই ফেস করছে। এটা এখানেই কিন্তু আমার ডিফারেন্স ম্যাচুরেশনাল ক্রাইসিসের সাথে বা সিচুয়েশনাল ক্রাইসিসের সাথে সোশ্যাল ক্রাইসিসের। আমাদের সবার জীবনেই কিন্তু কম বেশি ম্যাচুরেশনাল ক্রাইসিস বা সিচুয়েশনাল ক্রাইসিস এগুলো হয়, কিন্তু সবার জীবনে সোশ্যাল ক্রাইসিস হয় না, এটা খুবই আনকমন। নেক্সট হচ্ছে আমার ফেজেস অফ ক্রাইসিস। তো আগের তিনটে টাইপস তোমরা আশা করি বুঝতে পেরেছো। তিনটে ম্যাচুরেশনাল ক্রাইসিস মানে হচ্ছে জীবনে নতুন রেসপন্সিবিলিটি আসবে, সেইগুলোর সাথে মানিয়ে নিতে যদি না পারো, অ্যাডাপ্ট করতে না পারো, তাহলে যেইগুলো যেমন ধরো বিয়ে হওয়া, রিটায়ারমেন্ট এক্সেট্রা। সিচুয়েশনাল ক্রাইসিস মানে জীবনে বিভিন্ন ধরো খারাপ যে সিচুয়েশনগুলো, মানে হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু ঘটে গেল, সেই সিচুয়েশনে যে ক্রাইসিসগুলো হচ্ছে সেইটা, ডিভোর্স হওয়া বা কাছের মানুষের মারা যাওয়া এইগুলো। আর সোশ্যাল ক্রাইসিস মানে যে কোনো ন্যাচারাল যে সমস্ত ডিজাস্টারগুলো সেইগুলো হওয়ার আচমকা, সেই সমস্ত হলে অনেক মানুষ একসাথে যেই ক্রাইসিসে পড়ছে সেটা হচ্ছে সোশ্যাল ক্রাইসিস। নেক্সট ফেজেস অফ ক্রাইসিস। ক্যাপল্যান 1964 সালে ক্রাইসিসকে 4টে ফেজে ডেসক্রাইব করেছে। 4টে ফেজ কি কি? ফার্স্ট ফেজে কি বলছে? ফেজ 1, পারসিভড থ্রেট অ্যাক্ট অ্যাজ এ প্রিসিপিটেন্ট দ্যাট জেনারেটস ইনক্রিজড অ্যাংজাইটি। মানে ধরো একটা কোনো ঘটনা ঘটলো এবং সেটা, বা ধরো কোনো যে প্রিসিপিটেড যে থ্রেটটা, সেটা কিসের কাজ করছে? হঠাৎ করে অ্যাংজাইটিটা অনেক বাড়িয়ে দিচ্ছে। বা বাংলায় তোমাকে বোঝাতে গেলে ধরো কোনো একটা তোমার জীবনে কিছু ঘটলো, তো তুমি খুব অ্যাংজাইটিটা তোমার অনেক বেড়ে গেল। সেই টাইমে আমার কি হয়, যে নর্মাল যে কোপিং স্ট্র্যাটেজিগুলো, আমাদের যে নর্মাল কোপিং ক্ষমতা, সেটাকে মানিয়ে নেওয়ার মানুষ সেটা দিয়ে চেষ্টা করলো, তো সেটাকে যদি সে কোপ করে যেতে পারে, সেটার সাথে যদি মানিয়ে নিতে, হ্যান্ডেল করে নিতে পারে, তো ফেজ 1এই তোমার ক্রাইসিসটা মিটে গেল। কিন্তু কেউ যদি সেটার সাথে কোপ না করতে পারে, তার কোপিং স্ট্র্যাটেজিগুলো যদি ফেল হয়, তাহলে তখন সে মানুষটা ফেজ 2তে যাচ্ছে। ফেজ 2 কি? The ineffectiveness of the phase 1 coping mechanism leads to further disorganization. ফেজ 1 এর সেই কোপিং মেকানিজমগুলো সাকসেসফুল হলো না, ইনএফেক্টিভ হয়ে গেল, তার ফলে সে মানুষটা ডিসঅর্গানাইজ হয়ে গেল, মানে পুরো ঘেটে গেল। এমনিতেই কোনো কারণে সে অ্যাংজাইটিতে আছে, প্লাস সে সেটা ওভারকাম করার চেষ্টা করলে পারলো না, সে মানুষটা পুরো আরো ঘেটে গেল, ডিসঅর্গানাইজেশন হয়ে গেল। সে তখন কি করবে? দ্য ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এ সেন্স অফ ভালনারেবিলিটি। সে তখন নিজেকে ভালনারেবল মনে করবে। দ্য ইন্ডিভিজুয়াল মে অ্যাটেম্প্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন ইন এ র্যান্ডম ফ্যাশন। সে যে কোনো উপায়ে সেই সিচুয়েশনটা তখন কোপ করার চেষ্টা করবে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করবে। তো হ্যান্ডেল করে যদি সে সেটা অ্যাংজাইটিটা কমিয়ে ফেলতে পারে, তো ফেজ 2তে তার
ক্রাইসিস মিটে গেল, কিন্তু ধরো তার অ্যাংজাইটি কমলো না, অ্যাংজাইটি তখনও কন্টিনিউ যদি থেকে যায়, তখন সে ফেজ 3 তে যাবে। ফেজ 3 তে কি বলছে, redefinition of the crisis is attempted and the individual is most amenable to assist in this phase। ফেজ 3 তে কি করছে, সে তার ক্রাইসিসটা কেন হলো, কিভাবে হলো, সে পুরোটাকে রিডিফাইন করবে, নতুনভাবে ডেফিনেশনটা করবে, এবং এই সময় কিন্তু মোস্ট অ্যামেনেবল হয়। মানে কি, যে যা বোঝাচ্ছে সে বুঝে গেল, মানে ধরো কেউ তাকে কিছু একটা বললো, তো সেটাকে সে সহজেই বিশ্বাস করে নিল, মেনে নিল, মানে ঠিক খুব নমনীয় প্রকৃতির হয়। নিউ প্রবলেম সলভিং মেজার্স মে অলসো এ সলিউশন। এই টাইম তখন সে যখন নতুন করে ক্রাইসিসটাকে ভাবলো কেন হলো, নতুন করে রিডেফিনেশন করলো, তখন নতুন নতুন প্রবলেম সলভিং মেজারগুলো কিন্তু সে ট্রাই করলো, করে কিন্তু সে সলভ করতে পারে ব্যাপারটা। রিটার্ন টু প্রি ক্রাইসিস লেভেল অফ ফাংশনিং মে অকার। তো সলভ করে সে ক্রাইসিসে পড়ার আগে যেরকম ছিল সেই লেভেল অফ ফাংশনিং এ আবার পৌঁছে যেতে পারে। কিন্তু যদি প্রবলেম সলভিং যে মেজারগুলো সে অ্যাপ্লাই করলো সেগুলো যদি সে আনসাকসেসফুল হয়, সে তখন আবার ঘেটে যাচ্ছে, আবার ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে, তখন সেই মানুষটা তখন ফেজ 4 যাচ্ছে। ফেজ 4 গিয়ে কি হচ্ছে, severe to panic levels of anxiety with profound cognitive, emotional and physiological changes may occur। ফেজ 4 যদি চলে যায় তাহলে কিন্তু সে মানে প্রচন্ড প্যানিক হয়ে গেছে, প্রচন্ড অ্যাংজাইটি হয়ে গেছে, এবং তার সমস্ত কিছু মানে কগনিটিভ বলো, ইমোশনাল, ফিজিওলজিক্যাল সব রকম চেঞ্জেস চলে এসছে। তখন তাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য কিন্তু রেফার করতে হবে। এই ছিল আমার 4টে ফেজ। নেক্সট, সাইন অ্যান্ড সিমটমস অফ ক্রাইসিস। কি কি সাইন সিমটম? ফার্স্টে হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি হচ্ছে বলে সে ক্রাইসিসে পড়ছে। এই অ্যাংজাইটিটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। সে যদি ডিপ্রেশনে, খুব যদি কেউ ডিপ্রেশনে থাকে তার ফলেও অ্যাংজাইটি হতে পারে। অ্যাঙ্গার হলেও অ্যাংজাইটি হতে পারে। গিল্ট, খুব গিল্ট ফিলিং থেকেও অ্যাংজাইটি হতে পারে। আরো কি কি সাইন সিমটম? নেগলেক্ট হিজ রেসপন্সিবিলিটি, তার অনেক যে দায়িত্ব সেগুলোকে সে নেগলেক্ট করবে আস্তে আস্তে। ইরাশনাল, সে কোনো কিছু যুক্তি দিয়ে মানতে চাইবে না, ইরাশনাল কথাবার্তা বলবে। ব্লেম আদার, সে কিছু কারণে সে অন্যকে দোষারোপ করবে, নিজে দোষ নেবে না। তো এইগুলো হচ্ছে ক্রাইসিসে পড়লে মানুষ করে থাকে। নেক্সট হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং হেলদি রিসলিউশন। ক্রাইসিসটা রিসলিউশন করার জন্য এই 3টে ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি দেখো, রিয়েলিস্টিক অ্যাপ্রাইজাল অফ দ্য প্রিসিপিটেটিং ইভেন্ট, যেমন ধরো রিকগনিশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইভেন্ট অ্যান্ড ফিলিং অফ অ্যাংজাইটি ইজ নেসেসারি ফর এফেক্টিভ প্রবলেম সলভিং টু অকার। মানে ধরো কেউ একটা প্রবলেমে পড়েছে, অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু কি কারণে, ইভেন্টটা কি কারণে অ্যাংজাইটি হচ্ছে, সেই দুটোর মধ্যে রিলেশনশিপ কি সেটা কিন্তু বোঝা খুব দরকার ঠিকঠাক ভাবে প্রবলেমটা সলভ করার জন্য। অ্যাভেলেবিলিটি অফ সাপোর্ট সিস্টেম, একটা কেউ ক্রাইসিসে পড়লে তার সাপোর্টের প্রয়োজন হয়, তো সেটা কতটা অ্যাভেলেবেল সেটার ওপর। আর অ্যাভেলেবিলিটি অফ কোপিং মেজার ওভার এ লাইফ টাইম, সে ক্রাইসিসটা ওভারকাম করার জন্য তার কি কি কোপিং মেজার অ্যাভেলেবেল আছে, এই তিনটে জিনিসের ওপর কিন্তু রিসলিউশনটা ডিপেন্ড করে। তো প্রসেস অফ ক্রাইসিস বা রিসলিউশন অফ ক্রাইসিস 3টে প্রসেস আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সিউডো রিসলিউশন, সেকেন্ড আনসাকসেসফুল রিসলিউশন অ্যান্ড থার্ড ইজ সাকসেসফুল রিসলিউশন। ফার্স্ট আলোচনা করব আমরা সিউডো রিসলিউশন জিনিসটা কি। ইন দিস দ্য ইন্ডিভিজুয়াল ইউজেস repression and pushes out of consciousness the incident and the intense emotion associated with it, resulting in the individual functioning at the same earlier level। মানে কেউ একটা কোনো ক্রাইসিসে পড়েছে কিন্তু সে সেটাকে জোর করে মানে মানতে চায় না, রিপ্রেশন বা পুশ আউট করে সে একটা ক্রাইসিসের মধ্যে কিছু একটা ঘটেছে কিন্তু সে সেটাকে ইগনোর করছে, জাস্ট ইগনোর করে সেটাকে পাত্তা না দিয়ে রিপ্রেস করে রাখছে।
ফলে সে মানে আগেও যেরকম ফাংশনিং করে যাচ্ছিল সে সেরকমই ফাংশনিং করে যাচ্ছে। বাট ইন ফিউচার ইফ অ্যান্ড হোয়েন এ ক্রাইসিস অকার্স the repressed feeling may surface and influence the feeling aroused by the new crisis। কিন্তু পরবর্তীতে আবার যখন সে কোনো একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, ক্রাইসিসে পড়ছে, তখন কিন্তু এই রিপ্রেস যে মানে অ্যাটিটিউডটা, তার ফিলিংটা, এটা কিন্তু ইনফ্লুয়েন্স করছে সেই যে নতুন তৈরি হওয়া ক্রাইসিসটাকে। In such a situation, the particular crisis may be more difficult to resolve because associated with the earlier crisis is neither expressed or nor handled at the time। তো পরবর্তীতে ক্রাইসিস তৈরি হলে সেটা কিন্তু তখন হ্যান্ডেল করা আরো অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আগে সে একটা ক্রাইসিসে পড়েছিল কিন্তু সেই টাইমে সে সেই ফিলিংটা এক্সপ্রেস করেনি বা সেটাকে হ্যান্ডেল করার কোনো চেষ্টা না করে সেটাকে দমন করে, মানে ইচ্ছা করে, জোর করে, ইগনোর করে, রিপ্রেস করে, পুশ করে দমিয়ে রেখেছিল। তো পরবর্তীতে সে আবার ক্রাইসিসে পড়লে তখন সেটা ওভারকাম করা কিন্তু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এটা হচ্ছে সিউডো রিসলিউশন। নেক্সট কি? unsuccessful resolution. In this, the victim uses pathological adaptation at any phase of crisis, resulting in a lower level of functioning. Pathological adaptation মানে কি? মানে আবেগের সাথে সবকিছু, সে মানে একটা ক্রাইসিসে পড়লে সে প্রচন্ড আবেগপূর্ণ হয়ে যাচ্ছে, আবেগের সাথে সেটাকে ধরে হ্যান্ডেল করতে গিয়ে তার যে লেভেল অফ ফাংশনিং সেটা অনেক লোয়ার হয়ে যাচ্ছে। দ্য ভিকটিম রাদার দ্যান অ্যাকসেপ্টিং দ্য লস অ্যান্ড রেকগনাইজিং হিজ লাইফ কিপস রুমিনেটিং ওভার দ্য লস। মানে সে একটা ধরো কিছু ক্রাইসিসে পড়েছে, তো সেটাকে অ্যাকসেপ্ট, কি সে কতটা হারালো সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গায় সে সেইটা নিয়ে বেশি ভাবতে থাকে যে এটা ঘটলো, মানে রুমিনেটিং, মানে সে গুঞ্জনটা নিয়ে সে সেটা নিয়ে ভাবতে থাকে বেশি, সেটাকে অ্যাকসেপ্ট না করে। যেমন এক্সাম্পল, প্রোলংড গ্রিফ রিঅ্যাকশন হুইচ রেজাল্ট ইন ডিপ্রেশন। কোনো একটা কারণে কেউ একটা খুব দুঃখ পেয়েছে, ধরো কারোর কাছের কেউ মারা গেছে, তো সেটা সে দুঃখ পেয়েছে কিন্তু সেটাকে তো মেনে নিতে হবে, কিন্তু সে সেটাকে না মেনে নিয়ে সেটা নিয়েই ভেবে গিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, হচ্ছে আনসাকসেসফুল রিসলিউশন। নেক্সট হচ্ছে সাকসেসফুল রিসলিউশন। In this, the victim may go through the various phases of crisis. ক্রাইসিসের যে 4টে ফেজ আছে আগেই পড়েছো, তো সে অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে ভিকটিম গেছে, বাট রিচেস ফেজ 3 এবং সে সেখানে ফেজ 3 তে গিয়ে পৌঁছেছে। হোয়ার ভেরিয়াস কোপিং মেজার্স আর ইউটিলাইজড টু রিজলভ দ্য ক্রাইসিস সিচুয়েশন। সে সেই ফেজ 3 তে গিয়ে ক্রাইসিসটা ওভারকাম করার জন্য বিভিন্ন রকম কোপিং মেকানিজম সেগুলোকে ইউজ করে দ্য ইন্ডিভিজুয়াল ডেভেলপস বেটার স্কিলস অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটি which can be and will be used in various crisis situation in further। তো সেখান থেকে সে অনেক কিছু স্কিল শিখেছে, প্রবলেম সলভিং এর তার এবিলিটি এগুলো ডেভেলপ হয়েছে, তো পরবর্তীকালে তার সে যদি কোনো ক্রাইসিসে পড়ে তো সেটা ওভারকাম করতে সেটা কিন্তু তার সাহায্য হবে। এই ছিল আমার ক্রাইসিস আজকের টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কোথায় প্রবলেম আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব করে দাও।